বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। তীব্র হচ্ছে তাবলিগ জামায়াতের বিরোধ, কাকরাইল মসজিদে সাতপন্থীদের জমায়েত, দিনভর উত্তেজনা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, টিকা বিরোধী কেনেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই আগস্ট আন্দোলনের নিহতদের অনেককে পরিচয়হীন অবস্থাতেই দাফন করা হয়। এমন অনেকের পরিবার বলছে, কবর দেয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। এ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও। গণ অভ্যুত্থানের 100 দিন উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে জিয়ারত শেষে এ কথা বলেন তারা। এদিকে আহতদের পূর্ণাঙ্গ তালিকা না থাকায় তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান ছাত্রনেতারা। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই 2024 কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনার। অভ্যুত্থানের 100 দিন পূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যান ছাত্র সমন্বয়করা। কথা বলেন বিভীষিকার সেই দিনগুলোতে আহতদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের তারা বলেন, আহতদের সুচিকিৎসায় সরকারের যথাযথ কোনো পরিকল্পনা ছিল না শুরু থেকেই। যারা শহরাঞ্চলে আছে তারা কিছুটা পরিমাণ হলেও চিকিৎসা পাচ্ছেন, কিন্তু যারা গ্রামাঞ্চলে আছেন তাদের কি পরিস্থিতি, তারা কিভাবে আসলে সার্ভাইভ করছেন, এটা ভাবা আসলে খুবই কঠিন। এবং সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। পরে রায়ের বাজার কবরস্থানে যান নিহত স্বজন ও সমন্বয়করা। আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা শেষে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমার বাবা বলছিল, যাচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো, তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা। সেই আন্দোলনের উত্তাল রাজপথে নামার পর এখনো নিখোঁজ অনেকে। 24 তারিখ সকালবেলা ঠিক দুপুর 1টা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। সমন্বয়করা বলছেন, শহীদ পরিবারের স্বজনদের পুনর্বাসনের পাশাপাশি পরিচয়হীন অবস্থায় কবর দেওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের কাজও করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের কাছে আমরা আকুল আবেদন জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে, আমাদের আহত ভাই বোন এবং শহীদ ভাই বোনদের বিচারের দাবিতে, তাদের সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর নমনীয়তা জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দেন সমন্বয়করা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনার শাসনামলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, সাধারণ ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু দেশে গণতন্ত্র ফেরাতে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান। আর তাই সুষ্ঠু নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছেন। সংলাপে নিজেদের বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি দলগুলোর মূল দাবি ছিল দ্রুত সুষ্ঠু নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। মাঠের রাজনীতিতেও নেতারা জোরালো দাবি জানাচ্ছেন দ্রুত নির্বাচনের। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি।
বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুকে পুঁজি করে বেশি দিন সামনে এগোতে পারবে না অন্তর্বর্তী সরকার। শীঘ্রই হতে হবে নির্বাচন। মানুষ যাতে ভোট দিতে পারে নির্ভয়, এবং সে যেন নিশ্চিত হতে পারে যে আমার ভোটটা আমি দিতে পারলাম আর কি, আমি যাকে খুশি দিতে পারি। আপাতত এইটাই দরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বা নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটা ছাড়া কোনো সমাধান নাই, কারণ আপনার দলগুলো বায়াস হয় ইলেকশন আসলে। ক্ষমতা যারা থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। স্থানীয় নির্বাচনটাও দরকার, খালি একটা জাতীয় সরকার হয়ে গেলে নির্বাচন শেষ হয়ে গেলো তা না। তো সুতরাং বিষয়গুলোকে সামগ্রিকভাবে দেখা দরকার আছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। সংস্কার লাগবে, নির্বাচনও লাগবে, কিন্তু এর অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না সেটা না। এটা কাঠামো ঠিক করুন সবাই মিলে। সংস্কারগুলো কতটুকু এই সরকারটা ইনিশিয়েট করলো, এটা তারা সংস্কার সব করতে পারবে না, কিন্তু 10টা কমিটি করেছে, কমিটিগুলো রিপোর্ট নিচ্ছে, সেই রিপোর্টগুলো থেকে কিছু সংস্কার হতে সংস্কার এই সরকারের মধ্যে হতে পারে, আর কিছু পরবর্তী নির্বাচিত সরকার করবেন। যেমন ডক্টর ইউনূস নিজে বলেছে যে নির্বাচন কবে আজ আমাদের মুখ থেকে যেদিন শুনবেন সেই দিনই হবে। তাতে করে আমি বুঝে নিচ্ছি যে অতি সহসা কোনো নির্বাচন হবে না এই দেশে। নির্বাচন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে রাজনীতি করা মানে আমি বড়লোক হওয়া না। বিশ্লেষকদের মতে দেশের উন্নয়নে নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকাটাই সবচেয়ে জরুরি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমাকে ঘিরে ফের উত্তেজনা। সাতপন্থীরা শুক্রবার সকালে কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করে অবস্থান নেন। এতে কাকরাইল সহ এর আশেপাশে প্রায় 1.5 লক্ষ মানুষের জমায়েত ঘটে। সাতপন্থীরা বলছে, বিভাজনের আগে যেভাবে ইজতেমা হতো সেভাবেই ইজতেমা হবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে শুক্রবার কাকরাইলের মসজিদে অবস্থান নেয় মাওলানা সাতপন্থীরা। সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। সারা বিশ্বে একই নেহাজে একই তরতিবে দাওয়াতের মেহনত চলবেন। আমাদেরকে বলছিল যে তারা ঢুকতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালের মধ্যেই ঢুকে গেছি। আমার হজরতে আসছে সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীর খোলসা হয়ে যাবে। মাওলানা সাদকে ইজতেমায় আনা সহ সব ধরনের বিভাজনের সমাপ্তি চায় তারা। যারা বিভাদ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাহলে তাবলিগের ভিতরে না, পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। গত 4 নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 58তম বিশ্ব ইজতেমা 2 দফায় হবে। প্রথম দফা শুরু হবে 31 জানুয়ারি এবং দ্বিতীয় দফা 7 ফেব্রুয়ারি। তবে 5 নভেম্বর সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে মাওলানা জুবায়ের অনুসারীরা ঘোষণা দেয়, 2 দফা নয়, ইজতেমা হবে একবার। আসতে দেওয়া হবে না মাওলানা সাদকে। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প নির্মাণের আগেই শুরু হয়েছে প্রতারণা। এমআরটির প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল সহ সিরিজ প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। আসিফ সুমিতের বিশেষ প্রতিবেদন। বর্তমানে মেট্রো রেল চলছে রাজধানীর মিরপুর থেকে মতিঝিলের একটি রুটে। এই প্রকল্পের নাম এমআরটি লাইন 6। 2030 সাল পর্যন্ত ঢাকা ঘিরে যে 6টি মেট্রো রেল প্রকল্প রয়েছে তার একটি এই পূর্বাচলের এই জায়গাতে অবস্থিত। মূলত এই পূর্বাচল ডিপো থেকে মেট্রো রেল 1-এর যে ট্রেনগুলো ছাড়বে সেটি ভাটারা বাড্ডা হয়ে শেষ হবে কমলাপুরে। শুধু পরিকল্পনা ছাড়া আর কোনো কাজই যেখানে হয়নি বাকিগুলোর, সেখানে এমআরটি লাইন 1-এর ভুতুরে প্রকল্পের কাজের আদেশ নাকি পেয়েছে ওরাসকম কনস্ট্রাকশন নামের মিশরীয় এক কোম্পানি। কার্যাদেশে স্বাক্ষরও রয়েছে প্রকল্প পরিচালকের।
শ্রমিক, দারোয়ান, ফোরম্যান সহ নানা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ইট, বালু, পাথর সহ শ্রমিক সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সাব কন্ট্রাক্টের কাজ। প্রতিষ্ঠান ভেদে নেওয়া হয় কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। তারা তাদের লোকবল নিয়োগের ম্যান পাওয়ারের রেটগুলো আমাদেরকে দেয়, রেট লিস্ট দেয়, বেতন লিস্ট দিয়ে আমাদের সাথে একটা স্ট্যাম্পের চুক্তিনামা করি আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। পেট্রোলের জন্য একটা নোটিফিকেশন আমাদের হয়েছিল, যার ফলে ওইটা দেখে আমরা তাদের সাথে ইন্টারেস্টিং হই এবং তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যাই, তাদের সাথে একটা কন্ট্রাক্টে আমরা এগ্রিমেন্টে যাই। সেটা আবার পরবর্তীতে ফল হওয়াতে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট আবার বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে কাজ থেকে এগ্রিমেন্ট করি। ভয়ঙ্কর এই সিরিজ প্রতারণায় বাদ সাধে চলতি বছরের 11 জুলাই রাজধানীর রমনা থানায় হওয়া এক সাধারণ ডায়েরি, যেখানে বলা হয় ভুয়া কার্যাদেশ বানিয়ে প্রতারণা করছে ওরাসকম ও তার বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এটা তো ফলস, এটা মানে আমি শুনতেছি এর আগে এটা তদন্ত করছে ডিএমটিসি থেকে, এটা উন্নয়ন থেকে, যে এরকম হচ্ছে, মানে এই ওরাসকম এরকম করতেছে, কানে আসছে বা ওই যেরকম টেলিফোনে অনেকে বলছে কোম্পানির নাম, আমি তো ওরাসকম মানে কাজে এখনো পাই নাই। 15 জুলাই পত্রিকায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে চলছে এমন প্রতারণা। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে MRT 1-এর সব ধরনের কাজের জন্য অযোগ্য ঘোষণা করে DMTCL। প্রতারণার বিষয়ে কথা বলতে কাউসার আলম চৌধুরীর নিকুঞ্জের অফিসে যায় 21-এর টিম। সেখানে গিয়ে তাদের নিজস্ব গাড়িতেই দেখা যায় মেট্রো রেলের লোগো। কথা হয় প্রতিষ্ঠানটির কনসালটেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। আমরা কখনো কারো সাইন জালিয়াতি করিনি, প্রশ্নই আসে না। বেশ কিছু ব্যবসায়ীর সাথে না, এগুলি আমরা সত্যি কথা বলতে অফিস থেকে কেউ কোনো কিছুই করেনি। ওরাসকম বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরীকে সেখানে পাওয়া না গেলেও ফোনে কথা হয় তার সঙ্গে, তবে যথারীতি দায় অস্বীকার তার। নূর মোহাম্মদ আনিস আপনার অফিসে তাদেরকে আমি একটা নোটিশ জারি করছি, আনিস সাহেবকে আমি বলছি যে আপনি যদি এটা সমাধান না করেন, প্রত্যেকগুলি করছেন, এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা নিচ্ছি আমি। এরপর তারা সমাধান না করে আমি এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এগুলো 1 টাকাও আমি নিইনি। দোষ দেয় তো আপনার, দোষ দিলে দিবে, এটা চালাক চতুর মানুষ ঠকানোর চেষ্টা করবে, এই তো ঠিকই আছে, আমাদেরকে তো দোষ দিবে, নিজের দোষটা কেউ স্বীকার করবে না। কয়েক ঠিকাদারের কাছ থেকে 20 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাউসার পাল্টা সাধারণ ডায়েরি করেছেন খিলক্ষেত থানায়। আসিফ সুমিত, 21-এর টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে কোনো সুখবর নেই, বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ ও রসুনের বাজারও চড়া, তবে কিছুটা কমেছে কাঁচামরিচের ঝাল। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আমনের মৌসুমের শুরুতেই বেড়েছে সব ধরনের চালের দাম। মোটা চাল কেজিতে 75 টাকা থেকে 77 টাকা, কেজিতে 5 টাকা বেড়েছে নাজির শাইলের দাম। বর্তমানে 28 চাল, ভালো মানের 28 চাল 60 টাকা কেজি কেনা পড়ে পাইকারি। এক কেজিতে ধরুন আগের তুলনায় 8 টাকা বাড়ছে। পেঁয়াজের ঝাঁঝ আরও বেড়েছে, কেজিতে ফের বেড়েছে 10 টাকা। দেশি পেঁয়াজ 150 টাকা, আমদানি করা পেঁয়াজ 110 টাকা। বেড়েছে রসুনের দাম, কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেচে 105 টাকা, 110, এইবার সপ্তাহে 120 টাকা, কেজিতে 10 টাকা বেড়েছে। আর রসুন বিক্রি করছি আপনার গত সপ্তাহ 220 টাকা, এই সপ্তাহ 230 টাকা, 10 টাকা বেড়েছে। বাজারে পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ আছে, কিন্তু দাম ছাড়তেছে না ওরা। তবে কিছুটা স্বস্তি শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। লাউ ছিল আগে গত সপ্তাহে 60 থেকে 70 টাকা পাওয়া যাচ্ছে। সব ধরনের শাক ছিল 30 থেকে 25 টাকা দিয়ে, সপ্তাহে 15 টাকা পাওয়া যাচ্ছে পার পিস। টমেটো ছিল 200 টাকা কেজি, এখন হচ্ছে 140 টাকা কেজি। প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য মানে বেড়েই চলছে, প্রতিদিন বেড়ে চলছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, তবে কিছুটা দমেছে ডিমের দাম। সোনালী মুরগিটা এখন 310-20, দেশি 560, 550, ব্রয়লার 200। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
দৃষ্টি দেওয়া যাক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দিকে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে এরই মধ্যেই। ভোটে জেতার পর প্রথম জনসম্মুখে দেয়া ভাষণে ঘোষণা দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। এদিকে নতুন নিয়োগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের আভাস দিয়েছেন ট্রাম্প। আর করোনার টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান ট্রাম্প। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য। যদিও কিভাবে ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। এদিকে করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া ঘোষণায় ট্রাম্প তার নাম ঘোষণা করেন। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। এসবের মধ্যেই গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের এক ঝাঁক কর্মকর্তাকে বরখাস্তের তালিকা শুরু করেছে ট্রাম্পের অনুগত নীতি নির্ধারকরা। এ তালিকায় রয়েছেন মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। বিশ্লেষকরা মনে করছেন এমনটা বাস্তবায়ন হলে বেশ বড়সড় ধাক্কা খাবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা জানিয়েছেন, যা বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং শরণার্থীদের পরিস্থিতি ভীষণভাবে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে হুমকিতে পড়তে পারে তার নিজের নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গেল 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরেই বিশ্ববাসীর অপেক্ষা তার নিত্য নতুন পদক্ষেপের। এবার সে পদক্ষেপের ধারাবাহিকতায় তিনি জানালেন থামাতে চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ বন্ধের এমন সিদ্ধান্তের পর বিশ্লেষকরা মনে করছেন ঐতিহাসিক এ সিদ্ধান্তের প্রভাব পড়বে সর্বত্রই। কিন্তু এমন সিদ্ধান্তে ট্রাম্পের নিজের নিরাপত্তাও পড়তে পারে হুমকির মুখে। যুদ্ধ যদি থামাতে চায়, স্বাভাবিকভাবে ইউরোপে একটা বড় পরিবর্তন হবে, বিশেষ করে নেটোর। এটা তো বিশাল পরিবর্তন, কিন্তু এটা হতে দিবে কিনা? কারণ এখানে মনে রাখতে হবে যে নির্বাচনের সময়ই দুবার কিন্তু তাকে মারার চেষ্টা করা হয়েছে। এই বিশ্লেষক আরও বলেন, রাশিয়াও নিজের কাঠামোগত উন্নতি সাধনেই যুদ্ধ বন্ধ করতে রাজি হবে। আর যুদ্ধের কারণে শরণার্থীদের নিয়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা জানতে করতে হবে অপেক্ষা। আমার মনে হয় সেও চাইবে যুদ্ধ যত তাড়াতাড়ি থামাতে পারে, তাহলে তার যেই কাঠামো, যেটা আরও উন্নয়ন হওয়ার যেই সম্ভাবনাটা, সেটা সে রাখবে। যুদ্ধ থেমে যদি যায়, তাহলে ইউক্রেনদের ফেরত আসা কোনো ঝামেলা হওয়ার কথা না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভূ রাজনৈতিক কারণেই চাইলেও বন্ধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। কারণ প্রশ্ন আসবে ইউরোপের নিরাপত্তা নিয়ে। ইউরোপ তো এটা মেনে নেবে, ইউরোপের সিকিউরিটি প্রবলেম পড়ে। বিকজ একবার যদি ইউক্রেনের উপরে রাশিয়ার অথরিটি চলে আসে, তখন ইউরোপ উইল ফিল থ্রেটেন্ড অ্যাবসলিউটলি। তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। রাশিয়ার উগ্র আচরণের কারণে এ যুদ্ধ শেষ হলেও অন্যান্য দেশের জন্য রাশিয়াকে হুমকি হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। রাশিয়া তখন ছেড়ে দিবেন, ইউক্রেনের নজর থাকবে। ছোটোখাটো দেশ যেগুলো আছে তার বর্ডারে, ওই যে পোল্যান্ড, যেমন অলওয়েজ থ্রেট, পোল্যান্ড ইজ অলওয়েজ আন্ডার থ্রেট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু পোল্যান্ডকে তো একদিন দখল করে ফেলতো জার্মানি। রাশিয়াও তাই করবে। এত সব প্রশ্ন এবং পরিবর্তনের মাঝে ট্রাম্পের ঘোষণার পর কি পরিণতি আসে তা নির্ভর করবে বিশ্বের শক্তিধর দেশগুলোর সমঝোতার উপরেই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বাড়তি শুল্ক ও ভ্যাটে অসম প্রতিযোগিতা, নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করে সিলেবাস বদল করে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ, ৭৫-এর ৭ই নভেম্বর, ৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই আগস্টের ইতিহাস একই সূত্রে গাঁথা। গত ১৬ বছরের অপশাসনের উদ্গীরণ হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। সেই ৫ই আগস্ট বাংলাদেশের তরুণ নতুন জনতা, নতুন প্রজন্ম, তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করে। ৭ই নভেম্বরের ধারাবাহিকতায় আজও বাংলাদেশের মানুষ তারা ন্যায়, সত্য এবং আইনের শাসনে বিশ্বাস করে। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। সকালে বাগেরহাটের খান জাহান আলী মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও সদস্য সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এ সময় আমলাদের মধ্যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে মন্তব্য করে মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, সব দলের ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ হটাতে হবে। একটি গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে, 11 থেকে 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে যারা জনগণকে সার্ভ করছেন, তাদের প্রায় 7.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যারা দোষক ছিল তারাই কাফিরের বসে আছে। এটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সংযোজয় নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ট্রাইব্যুনাল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর ফেসবুক পোস্টে লিখেছেন, 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে উদ্দেশ্য করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। বিপুল সম্ভাবনা থাকলেও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। বাড়তি শুল্ক ও ভ্যাটের কারণে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, কসমেটিক্স বাজারের শিল্পে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ভ্যাট স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈষম্যের কারণ হবে। তাই দেশীয় শিল্পে বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তার তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রসাধনী শিল্পের বাজার। মানুষের সৌন্দর্য সচেতনতা এবং ক্রয় ক্ষমতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার। দেশি বিদেশি কোম্পানির পুরনো পণ্যগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবার সাথে সাথে এগিয়ে যাচ্ছে প্রসাধনী শিল্প। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা বলছে, কসমেটিক্স খাতের প্রায় 34,000 কোটি টাকার বাজার রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 20 থেকে 39 বছর বয়সী নারীর সংখ্যা প্রায় 2,73,00,000। এসব নারীর 70%কে প্রসাধনী সামগ্রীর ক্রেতা বলে বিবেচনা করা হয়েছে গবেষণায়। চুলের জন্য বিভিন্ন রিবন্ডিং ক্রিম, তারপরে ফেয়ার পলিশ, বিভিন্ন মেসেজ ক্রিম, এই টাইপের জিনিস নেওয়া হয়েছে। কসমেটিক্স প্রোডাক্টস অবভিয়াসলি কোনো ভালো ব্র্যান্ডের থেকেই কেনা হয়। লাইট কেসেল পার্টনার্স এবং এলাইট মার্কেট রিসার্চের গবেষণা বলছে, 2020 সালে দেশে স্কিন কেয়ার শিল্পের আনুমানিক বাজারের আকার ছিল $1.23 বিলিয়ন। লোকাল ম্যানুফ্যাকচারাররা এখন প্রচুর পরিমাণে কসমেটিক্স তৈরি করে। তাদের ব্র্যান্ডগুলো
এখন পরিচিত হয়েছে। প্রসাধন শিল্পের প্রসার যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারি তাহলে আমাদের পক্ষে যেটা হবে জিডিপিতে আমরা মানে ভালো গ্রোথ হবে। সম্পূরক শুল্ক সহ নানা প্রতিবন্ধকতার কারণে এই সম্ভাবনা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ট্যারিফ কমিশন তাদের সুপারিশে উল্লেখ করেছে একজন স্থানীয় উৎপাদনকারীকে প্রতি পিসের একক মূল্যের উপর 10% হারে সম্পূরক শুল্ক প্রদান করতে হয়। অবৈধভাবে পণ্য আমদানির কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের বৈধ ব্যবসায়ীরা। সর্বস্তরে 15% শুল্ক নির্ধারণের তাগিদ দিয়েছে ব্যবসায়ীরা। র মেটেরিয়ালস আমদানি করার সময় 15% ভ্যাট দেয়, সেটা যখন ফ্যাক্টরিতে আসে ভ্যালু এডিশনের পরে ভ্যালু এডিশন যতটুকু হয় সেটার উপরে 15% ভ্যাট দেয়। সেটা হোলসেলার কাছে যায়, হোলসেলার যে বেশি দামে কেনে ওইটার উপর 15% ভ্যাট দেয়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের যে ভ্যাটের যে আইন, ভ্যাটের যে ইমপ্লিমেন্টেশন, এটাতে এই চেইনটা মেনটেন করা যায় না। স্থানীয় শিল্পকে নীতি সহায়তা দিতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যে হোলিস্টিক নেচারের সুযোগ সুবিধা প্রসাধন শিল্পে দিতে হবে, যেমন ব্যাংকিং এবং আর্থিক খাত থেকে এই পণ্য উৎপাদনের জন্য লোন দেওয়ার দিতে হবে এবং সেই লোন অবশ্যই ফেরতযোগ্য হতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তারা যেন যথাযথ ব্যবস্থা করেন। ব্যাংকিং এবং আর্থিক খাত সহ সরকারের নীতি সহায়তা বাড়লে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যাবে প্রসাধনী শিল্প। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ইলিশের বাজার দখল করেছে পদ্মার পাঙ্গাস। ইলিশের অভাব পূরণ করছে সুস্বাদু মাছটি। বেশ কয়েকদিন ধরে শরীয়তপুরে নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙ্গাস ধরা পড়ছে জেলেদের জালে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের জন্য বিখ্যাত পদ্মার সুরেশ্বর এলাকায় এখন ইলিশ নেই বললেই চলে। সেই জায়গা দখল করেছে পাঙ্গাস। 5 থেকে 12 কেজি ওজনের পাঙ্গাসে ভরে গেছে বাজার। প্রজনন মৌসুম উপলক্ষে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ওই দিন থেকেই ধরা পড়ছে প্রচুর পরিমাণ পাঙ্গাস। শরীয়তপুরের নাড়িয়ার চর আত্রা, নওপাড়া, ঘড়িসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগায় পদ্মা নদীতে জেলেরা পাঙ্গাস শিকার করছেন। আড়তদাররা জানান পদ্মায় এত পাঙ্গাস মাছ গত 40 বছরেও দেখেননি। নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে 32টি আড়ত রয়েছে। 2 থেকে 2.5 হাজার জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে। প্রতি কেজি পাঙ্গাস মাছ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়। তবে আমদানি বেশি হলে দাম 500 থেকে 600 টাকায় নেমে আসে। দাম ওঠানামা করে, মাছের উপরে নির্ভর করে। যেদিন একটু বেশি ওঠে সেদিন একটু কম যায়। অভিযানের পদ্ধতিতে ভালো পাঙ্গাস পড়ছে, হ্যাঁ, আর এই ইলিশ মাছ মোটামুটি আছে। পদ্মার পাঙ্গাস সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। খেয়ে দিলে 60টা 70টা বা 20টা মতো পাওয়া যায়। বড় বড় পাঙ্গাস পাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু। আমরা এখানে আসছি আজকে মাছ কেনার জন্য। মৎস্য কর্মকর্তা জানান ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছ উন্মুক্ত প্রবাহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে। এই জন্য জেলেদের জালে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। অন্যান্য মাছ বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হইল 22 দিন নদীটা বন্ধ ছিল, উন্মুক্ত থাকায় আপনার প্রবাহমান নদী হওয়ায় আপনার আমাদের সুরেশ্বর নদীতে আপনার ব্যাপক পরিমাণ পাঙ্গাসের উৎপাদনটা বাইরে গেছে। পাঙ্গাস মাছ হাসি ফুটিয়েছে জেলেদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগি, হারল মেসির আর্জেন্টিনা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। চট্টগ্রাম বন্দরে পরপর 2টি তেলবাহী জাহাজের আগুনের ঘটনায় কর্তব্যরতদের অসতর্কতা দেখছে তদন্ত কমিটি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। এর আগে তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার কমোডোর এম ফজলার অন্য সদস্যদের নিয়ে কুতুবদিয়ায় পুড়ে যাওয়া এলপিজি সোফিয়া জাহাজটি 3 দফা পরিদর্শন করেন। 12 অক্টোবর মধ্যরাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে লাইটার জাহাজ এলপিজি সোফিয়ায় এলপিজি স্থানান্তরের সময় এই আগুনের ঘটনা ঘটে।
উৎসব আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন রাস উৎসব। পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আনুষ্ঠানিকতা। সুন্দরবনের দুবলার চরে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে সমবেত হয়েছেন ভক্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াকাটায় অধিবাস, শাঁখ, উলুধ্বনি ও নামকীর্তনের মাধ্যমে রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পঞ্জিকা মতে বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে পূর্ণিমা, থাকবে শুক্রবার ভোর পর্যন্ত। রাতে পূজার্চনা শেষে শনিবার ভোরে কুয়াকাটা সৈকতে পুণ্য স্নান করবেন ভক্তরা। প্রথম আমি এই রাসমেলায় আসলাম, এসে আমার খুব ভালো লাগলো। রাস পূর্ণিমা উপলক্ষে এখানে তীর্থ স্নান হয়। সুন্দরবনের দুবলার চরে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার ভোরে। দুবলার চরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে সমবেত হয়েছেন পূজারীরা। বরগুনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য প্রণাম জানিয়ে সাগরে পুণ্য স্নান করবেন। পুণ্য লাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পুণ্যতিথিতে আমরা পূর্ণতা নিয়ে এসেছি, পুণ্য স্নান। গেছে বাপ মা এই পুণ্য শান্তি লাভের জন্য এখানে আসছি। এখানে এই সনাতন ধর্মের রাসলীলা এটা একটি পূর্ব প্রথা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি অর্জন করেছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। ১৯৬ আসনে নির্বাচনের ফলাফলে বামপন্থী এনপিপি জোট ১৩৭টিতে জয় পেয়েছে। এর ফলে পার্লামেন্টে এখন এনপিপি জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯। প্রায় ৬২% ভোট পেয়েছে তারা। প্রধান প্রতিদ্বন্দ্বী এসজেবি দল জয় পেয়েছে ৩৫টি আসনে। শ্রীলঙ্কার পার্লামেন্টের আসন সংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে বৃহস্পতিবার ভোট হয়। বাকি ২৯ আসন নির্ধারিত হয় রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে। ২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। জনতার বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট পদত্যাগ করেন। প্রায় ২ বছর পর গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনুরা। বিশ্লেষকরা বলছেন, অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে অর্থনৈতিক সহ বিভিন্ন নীতি বাস্তবায়ন এখন সহজ হবে। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। তীব্র হচ্ছে তাবলিগ জামায়াতের বিরোধ, কাকরাইল মসজিদে সাতপন্থীদের জমায়েত, দিনভর উত্তেজনা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, টিকা বিরোধী কেনেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।